এই গত স্বৈরাচারী সরকার এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল। যেমন আপনি পুলিশের কথাই ধরেন, এই পুলিশকে কি আপনি বলবেন যে এই রকম অবকাঠামোর মধ্যে পুলিশ রেখে, এই রকম ট্রেনিং এবং মনস্তাত্ত্বিক এই বিষয়গুলো রেখে আপনি এই পুলিশ দিয়ে দেশ চালাতে পারবেন? এই পুলিশের মধ্যে তো কোনো মানবতা নাই, বেশিরভাগের মধ্যে তাদেরকে সেই প্রশিক্ষণটাই দেওয়া হয়নি যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে আপনার একটা মব হ্যান্ডেল করতে হয়। তারা সেগুলো জানে না, একটা গণতান্ত্রিক সমাজে কি করা হয় সেটা জানে না। কিন্তু গত 15 বছর থেকে এই পুলিশকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে পুলিশ জানতে শিখেছে যে যে আওয়ামী লীগ করে না সে হলো আমার শত্রু, স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী, তাকে হত্যা করা জায়েজ আছে। আমি এই সাংবাদিকদেরকে চিনি, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম যে আমি কি একজন সাংবাদিকের কথা শুনছি। আমার 33 বছর 34 বছরের সাংবাদিকতা, আমি কখনো দেখিনি মানুষকে, আমাদেরই সাংবাদিক কয়েকজন ভাইকে এরকম ভাবে হৃদয়হীন ভাবে পোস্ট দিতে পারে এবং অমানবিক হতে। আমি নিজে দেখেছি যে তারা পোস্ট দিচ্ছেন যে তিয়ানানমেন স্কোরে 1989 সালে চীনারা যেরকম 10,000 ছাত্রকে মেরে ফেলেছিল, এবারও সেরকম পরিষ্কার করে প্রতিক্রিয়াশীল পাকিস্তানপন্থী রাজাকার মুক্ত করা হোক বাংলাদেশ, তাহলে আমরা উন্নতি শিখরে যাব। একটা গোল্ডেন অপরচুনিটি আমাদের কাছে এসেছে। এবং ওনার যে কানেকশন গুলো আছেন, দেখেন ডক্টর ইউনূসের যে স্ট্যাটাস, যে স্ট্যাচু, উনি ইচ্ছা করলে আমেরিকান প্রেসিডেন্টের সাথে সরাসরি যখন তখন কথা বলতে পারেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন। উনি আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ, যেখানে খুশি উনি একটা সাহায্যের জন্য, একটা সহায়তার জন্য কথা বলতে পারবেন। উনি আপনার আমাদের যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে এতদিন যে দুর্নামটা হয়েছেন পররাষ্ট্র ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে বা কৌশলগত ক্ষেত্রে, সেই জিনিসগুলোকে কাভার আপ করতে পারবেন, বাট তাকে সেজন্য সময় দিতে হবে। একটা অন্তর্বর্তী সরকারকে দ্রুত স্পষ্ট করতে হবে, জনগণের সামনে পরিষ্কার করতে হবে যে তারা কি কি সংস্কার কি সামনে করতে যাচ্ছেন। একটি অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরপরই তাকে একটি রূপরেখা ঘোষণা করতে হবে পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে। এই যে গত 50 বছরে যে রাষ্ট্রটিকে একেবারে দুর্বৃত্ত করে ফেলা হয়েছে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায়, সেটির সম্পূর্ণ সংস্কার করে একটি নতুন সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। যাদের হাতে আওয়ামী লীগাররাই অস্ত্র দিয়েছিল আমি দেখেছি, আমাকে সংশ্লিষ্ট যারা অপারেশনে গিয়েছিল সেখান থেকেও আমি শুনেছি যে যাদেরকে, ছাত্রদেরকে হত্যা করার জন্য অস্ত্র দিয়ে যে কাদের বাহিনী, কাদের সাহেব নামিয়েছিলেন, নানা কদমরা নামিয়েছিলেন, এদেরই বেশিরভাগ ওখানে দেখা গেছে এই ডাকাতিগুলো করতে, তখন সেনাবাহিনীকে যেতে হয়েছে। গতকালকে সেনাবাহিনী উত্তরা, মানিক দিয়ে সব জায়গা থেকে অনেকগুলাকে গ্রেপ্তার করেছে, অস্ত্র উদ্ধার করেছে। যারা এই মানবতা বিরোধী তৎপরতার সাথে, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। একই সাথে আবার পাশাপাশি পুলিশ বাহিনীকে রিভাইভ করতে হবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক থাকে। বাংলাদেশের সাথে যে বিদেশি রাষ্ট্রগুলোর অনৈতিক চুক্তিগুলো ছিল, যেগুলো মানে সাবেক স্বৈরাচারী সরকার করে গিয়েছিল, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর বা আমাদের সাথে ইমব্যালান্স, চুক্তিগুলোকে বাতিল করতে হবে। যেমন ইন্ডিয়ার সাথে আমাদের অনেকগুলো চুক্তি আছে যেগুলো একেবারেই ইমব্যালান্স চুক্তি, যেগুলো একেবারেই অনৈতিক চুক্তি, যেগুলো আমাদের জনবিরোধী চুক্তি, সেগুলোকে বাতিল করতে হবে। এই লোনগুলোকে বাতিল করতে হবে, মেগা প্রজেক্টের চুক্তি। আমরা যদি মেগা প্রজেক্টের লোনগুলো বাতিল করতে পারি, এই চুক্তিগুলো বাতিল করতে পারি, তাহলে অর্থনৈতিক রিকভারিতে আমরা অন্তত 50 ভাগ এগিয়ে যাবে। আসলে এই মুহূর্তে আমরা সেই ধাক্কাটা সামলাতে পারবো। এই চীন আমাদের, আমার মনে হয় অর্থনৈতিক খাতে আমাদের সবচেয়ে করাপ্ট করেছে এবং ক্ষতি করেছে। এক একটা মেগা প্রজেক্ট ধরেন 10 টাকার প্রজেক্টকে তারা 100 টাকা বানিয়ে আওয়ামী লীগ এবং নিজেদের লোকজনের লুটপাটের সুযোগ করে দিয়েছে। এই টাকাগুলো আমাদের জনগণের কাঁধে এসে ঋণ হিসাবে পড়ছে। এই চীনের এই তথাকথিত এক একটা বড় বড় প্রজেক্ট, এটা পাকিস্তানকেও অর্থনীতি শেষ করে দিয়েছিল, শ্রীলঙ্কার জি অর্থনীতি জি। শেষ করে দিয়েছিল। এদের এই ফাজলামো, এই চীনের এই যে সস্তা চটুল কথা যে এইখানে আপনার একটা কর্ণফুলী টানেল তৈরি করে দেয়, এটার কোনো প্রয়োজন ছিল না। এই সমস্ত আপনার চিটাগাং থেকে কক্সবাজারের রেল লাইন 1800 কোটি টাকার প্রজেক্টকে 18,000 কোটি টাকায় তারা নিয়ে গিয়েছিল। এই সমস্ত জিনিস আমাদেরকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। হুম। রুশ ভাই, আমি যেটা মানে সেলিম ভাইয়ের কথা থেকে বুঝতে পারলাম যে তিনি বলছেন যে 3 মাসের যেন এই মেয়াদে শেষ না হয়। তো আহ, মানে আপনি কি মনে করেন যে এই সরকারের মেয়াদটা আসলে কতটুকু হওয়া উচিত? এখন পর্যন্ত আমরা জানি না এর মেয়াদ কত দিনের, সেই তথ্য আমরা পাইনি। সো কত দিনের হয় 3 মাস? এই রাজনৈতিক দলগুলো তো চাইছে 3 মাস। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন এটা আসলে কত দিনের হওয়া উচিত? এক। দ্বিতীয় হলো চ্যালেঞ্জ গুলো এই সরকারের মূল কি, যদি একটু সংক্ষিপ্ত করে বলতেন, জি প্লিজ। আচ্ছা, কথাটা হচ্ছে যে এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। এক, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছিল তাদের রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটাতে, এটা তো ঠিক। এখন রাজনৈতিক দলগুলো তাদের যে কর্মী বা সমর্থকরা এটার সাথে সংযোগ, মানে পরে এসছেন, আন্দোলনে এসছেন, সকল পেশা শ্রেণীর মানুষ এসছেন, ঠিক আছে। কিন্তু মূল জিনিসটা তো হচ্ছে ছাত্ররা করেছে। তারা করেছে
বঞ্চনা থেকে। তারা রাষ্ট্রের, এই যে সেলিম ভাই যেটা বললেন যে রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যে পচন ধরেছে আমাদের, এই পচন ধরানোটা তো আগে ঠেকাতে হবে। আপনি একটা জায়গায় যদি গ্যাংগ্রিন হয় আপনার পায়ে, তা আপনি কি তখন বলবেন যে না আমাকে এখন আগে পোলাও কোরমা খেতে দাও? আপনি তো বলবেন যে আগে ওটাকে চিকিৎসা করাও, ওটাকে ঠিক করাও। সেটাই। আমার এই রাষ্ট্রযন্ত্রটার অবস্থা প্রত্যেকটা প্রশাসন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সংস্থায় এমন ভাবে আমরা পচিয়ে ফেলেছি যে এখানে যদি আপনি সময় না দেন তাহলে কি হবে? তাহলে আবার যেই লাউ সেই কদু। আপনি এটা রিস্ক নেওয়া বিএনপির জন্য ঠিক হবে না, এটা রিস্ক নেওয়া অন্য রাজনৈতিক দলের জন্য ঠিক হবে না। আমি অস্বীকার করছি না যে বিএনপির নেতা কর্মীরা গত 15টা বছর মানে দোজখের আযাব আপনি সহ্য করেছে। তারাও শত শত হাজার হাজার মানে আপনার যে মানে জেলে গেছে, লাখ লাখ জেলে গেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, স্বীকার করছি। তাদের সেই আত্মত্যাগকেও আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু পরিস্থিতিটা এই গত স্বৈরাচারী সরকার এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেমন আপনি পুলিশের কথাই ধরেন। এই পুলিশকে কি আপনি বলবেন যে এই রকম অবকাঠামোর মধ্যে পুলিশ রেখে, এই রকম ট্রেনিং এবং মনস্তাত্ত্বিক এই বিষয়গুলো রেখে আপনি এই পুলিশ দিয়ে দেশ চালাতে পারবেন? এই পুলিশের মধ্যে তো কোনো মানবতা নাই, বেশিরভাগের মধ্যে তাদেরকে সেই প্রশিক্ষণটাই দেওয়া হয়নি যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে আপনার একটা মব হ্যান্ডেল করতে হয়। তারা সেগুলো জানে না, একটা গণতান্ত্রিক সমাজে কি করা হয় সেটা জানে না। এই জিনিসগুলোতে মানে আপনাকে আগে ঠিক করতে হবে। আপনি দুর্নীতির কথা বলেন, কি পরিমাণ টাকা গত 15-16 বছরে দেশ থেকে চলে গেছে, আপনি এইগুলোকে তো ঠিক করতে হবে। আজকে আপনি 3 মাস পরে আপনি বললেন যে একটা নির্বাচন দিবেন, আনবেন, আনার পরে আপনি কি হবে, এটা ভজগট লাগবে। আবার এগুলো কিছুই ঠিক হবে না। আপনাকে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূসের মতো একজন লোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা লোক, তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা হিসাবে। এটাকে আমাদের যতটুকু পারা যায় রাষ্ট্রটা সংস্কার, প্রশাসন এবং ব্যবস্থাপনাগুলো সংস্কারের সুযোগ দেওয়া উচিত। একটা গোল্ডেন অপরচুনিটি আমাদের কাছে এসেছে। এবং ওনার যে কানেকশন গুলো আছেন, দেখেন ডক্টর ইউনূসের যে স্ট্যাটাস, যে স্ট্যাচু, উনি ইচ্ছা করলে আমেরিকান প্রেসিডেন্টের সাথে সরাসরি যখন তখন কথা বলতে পারেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন। উনি আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ, যেখানে খুশি উনি একটা সাহায্যের জন্য, একটা সহায়তার জন্য কথা বলতে পারবেন। উনি আপনার আমাদের যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে এতদিন যে দুর্নামটা হয়েছেন পররাষ্ট্র ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে বা কৌশলগত ক্ষেত্রে, সেই জিনিসগুলোকে কাভার আপ করতে পারবেন, বাট তাকে সেজন্য সময় দিতে হবে। আমাদের যে ভৌগোলিক অবস্থানটা, আমি আপনার এই টক শোতে আগে আলাপ করেছিলাম যে বার্মা এক দিয়ে মায়ানমারে কি হচ্ছে। আপনি দেখেন মায়ানমারে এখনো সমস্যার সমাধান হয়নি, গণতন্ত্র এখনো ফেরত আসেনি। আল্লাহর রহমত যে আমাদের দেশে সেই রকম পরিস্থিতির উদ্ভব হয়নি যে আমাদেরকে মানে অস্ত্র ধরতে হয়েছে একটা স্বৈর শাসকের বিরুদ্ধে, যেটা মায়ানমারে করতে হচ্ছে জনগণকে। সুতরাং আমরা বসে আছি কিন্তু ওই পাশে মায়ানমারের পাশে একটা ভলকানোর পাশে বসে আছি। আমাদের এই অঞ্চলটা ভূরাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ডক্টর ইউনূসের যে কানেকশন আছে সেই কানেকশন গুলো দিয়ে আমাদেরকে সেফ রাখতে হবে, আমাদের দেশটাকে নিরাপদ রাখতে হবে। আর আমরা যে এই আরেকটা বিষয় হচ্ছে যে যত আমরা এই জিনিসগুলোকে আবার রাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে যদি এখন মানে শোরগোল তৈরি করি, তাহলে কি হবে? আমরা এই যে এতগুলো ছেলে যে জীবন দিয়েছে, এই বাচ্চাগুলো জীবন দিয়েছে, তাদের সাথে বেইমানি করা হবে। রাষ্ট্রকে সংস্কার, রাষ্ট্র বা প্রশাসনকে সংস্কার করার ক্ষেত্রে বেইমানি করা হবে। আরেকটা আপনি প্রশ্ন করেছিলেন যে কি কি চ্যালেঞ্জ আসতে পারে। চ্যালেঞ্জটা। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, একটা দেশের তো আইন শৃঙ্খলা বাহিনী থাকতেই হয়, পুলিশ থাকতেই হবে, তাই না? আপনার গোয়েন্দা সংস্থা থাকতেই হবে, এটা ছাড়া আপনি চলতে পারবে না। যত যাই বলেন, এসবি আপনাকে আর থাকতে হবে, ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি থাকতে হবে, আপনাকে সিআইডি থাকতে হবে, পুলিশের থানা থাকতে হবে। কিন্তু গত 15 বছর থেকে এই পুলিশকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে পুলিশ জানতে শিখেছে যে যে আওয়ামী লীগ করে না সে হলো আমার শত্রু, স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী, তাকে হত্যা করা জায়েজ আছে। আমি আমার 33 বছর 34 বছরের সাংবাদিকতা, আমি কখনো দেখিনি মানুষকে, আমাদেরই সাংবাদিক কয়েকজন ভাইকে এরকম ভাবে হৃদয়হীন ভাবে পোস্ট দিতে পারে এবং অমানবিক হতে। আমি নিজে দেখেছি যে তারা পোস্ট দিচ্ছেন যে তিয়ানানমেন স্কোয়ারে 1989 সালে চীনারা যেরকম 10,000 ছাত্রকে মেরে ফেলেছিল, এবারও সেরকম পরিষ্কার করে প্রতিক্রিয়াশীল পাকিস্তানপন্থী রাজাকার মুক্ত করা হোক বাংলাদেশ, তাহলে আমরা উন্নতি শিখরে যাব। আমি এই সাংবাদিকদেরকে চিনি, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম যে আমি কি একজন সাংবাদিকের কথা শুনছি। এরকম আমি অনেক কিছু দেখেছি, তাদের মনোবৃত্তিটা দেখেন আপনি। সুতরাং আপনি, এরা পুলিশকেও তৈরি করেছে সেরকম ভাবে। আমি অনেক পুলিশের কাছে যে মানে এই সময়ের মধ্যেও যে আমার পরিচিত, আমার ক্যাডেট কলেজের কিছু অফিসার আছেন, মানে আমার জুনিয়র এরা আছেন, আমি অনেকের কাছে শুনেছি যে কি অমানবিক ভাবে তারা চিন্তা করছে, যে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে জামাত এবং জঙ্গিরা নাকি শত শত স্নাইপার রাইফেল নিয়ে আসে, সব পুলিশ মেরে ফেলবে।
সুতরাং যারা দাঁড়াচ্ছে এরা সবাই হলো জামাত, এদের 99% জামাত, এবং এরা স্বাধীনতা বিরোধী, এদেরকে মেরে ফেলো। মানে একটা হুজুগ। এটা হলো কি, ওই যে হিটলার যেমন ছুড়ে দিত যে ইহুদিরা সব মেরে ফেলতে হবে, হিটলার যেমন ছুড়ে দিত যে নীল চোখ ছাড়া সবাই আর্য না, আর্য ছাড়া কারোর সাথে বিয়ে দেওয়া যাবে না জার্মান ছেলে মেয়েদেরকে, সেই রকম একটা ধারণা আপনার ছুড়ে দেওয়া হয়েছিল। সুতরাং আপনি যদি এই পুলিশ বাহিনীকে এখন আপনাকে পুনর্গঠন করতে হবে, এটা ভেরি ভেরি ক্রিটিক্যাল একটা টাস্ক। সেনাবাহিনী তো ধরেন সব সময়, তারা তো আর পুলিশিং এ অভ্যস্ত না, তারা কতখানি আইন শৃঙ্খলা রক্ষা করতে অভ্যস্ত বলেন। রাইট। সে আপনাকে পুলিশ লাগবে, তো পুলিশ যতগুলো আছে এদেরকে স্ক্রিনিং করতে হবে, যারা একদম রটেন, মানে এই তাদেরকে বাদ দিতে হবে, যারা এই মানবতা বিরোধী তৎপরতার সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। একই সাথে আবার পাশাপাশি পুলিশ বাহিনীকে রিভাইভ করতে হবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক থাকে। এই যেমন ধরেন গত কয়েকদিন থেকে আপনি ঢাকায় শুনছেন যে বিভিন্ন স্থানে ডাকাতি হচ্ছে, কারা করছে? এই সমস্ত যারা ফালতু ছেলে পেলে ধরেন, যাদের হাতে আওয়ামী লীগাররাই অস্ত্র দিয়েছিল, আমি দেখেছি, আমাকে সংশ্লিষ্ট যারা অপারেশনে গিয়েছিল সেখান থেকেও আমি শুনেছি যে যাদেরকে ছাত্রদেরকে হত্যা করার জন্য অস্ত্র দিয়ে যে কাদের বাহিনী, কাদের সাহেব নামিয়েছিলেন, নানা কদমরা নামিয়েছিলেন, এদেরই বেশিরভাগ ওখানে দেখা গেছে এই ডাকাতিগুলো করতে। তখন সেনাবাহিনীকে যেতে হয়েছে। গতকালকে সেনাবাহিনী উত্তরা, মানিক দিয়ে সব জায়গা থেকে অনেকগুলাকে গ্রেপ্তার করেছে, অস্ত্র উদ্ধার করেছে। তো এখন তো পুলিশকে আসতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আপনার বিভিন্ন কারাগার থেকে অনেক কয়েদি পালিয়ে গিয়েছে, যদিও নর্মাল কয়েদি যারা, যেমন আমি শুনেছি যে সাতক্ষীরা না কোন জায়গায় আবার কয়েদি 400 ফেরত ফেরত এসেছে। গেছেন, 400 তারা জন ফিরে নিজেরাই এসছে। আত্মসমর্পণ করেছেন। কিন্তু যে সমস্ত ধরেন জঙ্গি আছে, আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল মুজাহিদিন বা এরকম যারা আছেন, জেএমবি এরকম সদস্য, এরা কিন্তু এখনো পলাতক। এখন এরা কি আবার কিছু কিছু ধরেন অস্ত্র নিয়ে গেছে থানা থেকে, এদের কাছে অস্ত্র চলে গেছে, বিভিন্ন জিনিস চলে গেছে, এদেরকে আবার ধরে নিয়ে এসে আবার আপনার আটকানো। এখন আটকাবেন আপনি কোথায়, পুলিশ না থাকলে? এরকম একটা ব্যবস্থা আছে। আপনার গোয়েন্দা সংস্থার প্রতি মানুষের আস্থা চলে গেছে, যে এরা মানে আপনি শুধুমাত্র আওয়ামী বলছেন লীগ আইন বিরোধী শৃঙ্খলা মানুষকেই। পরিস্থিতি মানে কন্ট্রোলে আনাই হলো মূল চ্যালেঞ্জ, রাইট? সবচেয়ে মানে এদেরকে আবার পুনর্গঠন করা, মানে এটার জন্য ধরেন, হ্যাঁ আমাদের একটা এজ আছে, যে আমাদের একটা আনসার বাহিনী আছে, আমাদের বিএনসিসি আছে, আমরা এগুলা তৈরি করে রেখেছিলাম আমাদের দেশ, এরা আমাদেরকে কিছু সাপোর্ট দিতে পারে। কিন্তু আবার আপনি দেখেন একদম ট্রু একটা পুলিশ বাহিনী তৈরি করতে আপনাকে নতুন রিক্রুট করতে হবে, স্ক্রিনিং করতে হবে, তারপরে আবার এদেরকে মোরাল দিতে হবে, কারণ সব পুলিশ তো আর এগুলি করে নাই, 90% পুলিশ এগুলোর সাথে জড়িত ছিল না। তাদেরকে তো আবার আপনাকে মোরালি বুস্ট করতে হবে। আমি আমার বাসার পাশে থানায় আজকেও দুজন পুলিশকে তারা দেখছি, তারা ট্রমাতে পড়ে গেছে, চিল্লাচ্ছিল, আমি বারান্দা দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারা বলছে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। মানে তারা এমন ভাবে মানে হয় হয়ে গেছে, ট্রমাটাইজ আতঙ্কিত হয়ে হয়েছে। গেছে। কিন্তু এরা কিন্তু আবার মানুষ হত্যার সাথে এই আন্দোলনে ওগুলোও করেছে, মানে এটা পিটিএসডি তে ভুগতেছে তারা। এখন এগুলো তো ঠিক করতে হবে। আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অতি দ্রুত আমাদেরকে ম্যানুভার করা একটা বড় জিনিস হয়ে দাঁড়াবে, কারণ আমাদের বাংলাদেশের বিগত সরকার সম্পূর্ণটাই ভারতের উপরে নির্ভরশীল ছিল। তা ভারত আমাদের সাথে এবার বলে দিয়েছে, আজকেও ওরা বলেছে, ওদের সংসদীয় ইয়ে থেকে বলেছে, পার্লামেন্ট থেকে, এবং শশী থারুর বলেছেন যে আমাদের সম্পর্কটা হবে বাংলাদেশের জনগণের সাথে। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের সম্পর্ক হবে না। এবং ডক্টর ইউনূস যেহেতু আছেন, আমি আশা দেখতে পারি যে উনি এই জিনিসগুলো অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। সেলিম ভাই, আপনার কাছে যাচ্ছে যে আপনি মানে সময়টা কতটুকু হোক এই উপদেষ্টা পরিষদের বা অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা আপনার রুশ ভাইয়েরটা শুনলেন, আপনার কি মনে হয়? আর চ্যালেঞ্জ গুলো যদি একদম সংক্ষিপ্ত করে বলতেন। আমি আমি প্রথমেই খুবই সংক্ষেপে চ্যালেঞ্জ গুলো বলি। রুশ তো কিছুটা বলেই দিয়েছে যে প্রথমত আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারটা রেস্টোর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাংলাদেশের সাথে যে বিদেশি রাষ্ট্রগুলোর অনৈতিক চুক্তিগুলো ছিল, যেগুলো মানে সাবেক স্বৈরাচারী সরকার করে গিয়েছিল, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর বা আমাদের সাথে ইমব্যালান্সড চুক্তিগুলোকে বাতিল করতে হবে। আমি জানি না এই অন্তর্বর্তী সরকার কতটুকু সেটা করতে পারবে, তার সেই সাংবিধানিক এখতিয়ার কতটুকু। সেই সাংবিধানিক এখতিয়ার যদি নাও থাকে, সেখানে নির্বাহী আদেশে বা প্রেসিডেন্সিয়াল অর্ডারে সেই চুক্তিগুলোকে বাতিল করতে হবে। যেমন ইন্ডিয়ার সাথে আমাদের অনেকগুলো চুক্তি আছে যেগুলো একেবারেই ইমব্যালান্স চুক্তি, যেগুলো একেবারেই অনৈতিক চুক্তি, যেগুলো আমাদের জনবিরোধী চুক্তি, সেগুলোকে বাতিল করতে হবে। 3 নম্বর হচ্ছে এই যে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, না হলে জনগণ গ্রহণ করবে না পুলিশকে। আরেকটি জায়গা আমি যেটি বলতে চাই, যে আবারও সেই রাষ্ট্র সংস্কারের জায়গায় আসি। এই রাষ্ট্র সংস্কারের জায়গাটা অন্তর্বর্তী সরকারকে দ্রুত স্পষ্ট করতে হবে, জনগণের সামনে পরিষ্কার করতে হবে যে তারা কি কি সংস্কার কি সামনে করতে যাচ্ছেন। একটি অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরপরই তাকে একটি রূপরেখা ঘোষণা করতে হবে যে আমরা আগামী এই কাজগুলো করবো আগামীতে। এখন সেই কাজগুলো করতে গিয়ে সময় কতটা লাগবে না লাগবে, সেইটা টাইম টু টাইম এই দেশের যারা নির্বাহী আছেন, এই দেশের রাষ্ট্রপতি আছেন,
তারা মিলে সিদ্ধান্ত নেবেন। সেটা আসলে এখনই ঠিকভাবে বলা যাচ্ছে না, সঠিকভাবে বলা যাচ্ছে না, এগুলো কত সময় লাগবে। কিন্তু ইতিমধ্যেই ছাত্রদের পক্ষ থেকে একটা সময় বলা হয়েছে, যেটা আমি আনন্দবাজারে একটা রিপোর্ট দেখেছি বা ফেসবুকেও ঘোরাঘুরি করতে দেখেছি এই রিপোর্টটা। সেটা হচ্ছে যে 3 থেকে 6 বছর সর্বোচ্চ এই পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে এই যে গত 50 বছরে যে রাষ্ট্রটিকে একেবারে দুর্বৃত্ত করে ফেলা হয়েছে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায়, সেটির সম্পূর্ণ সংস্কার করে একটি নতুন সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আপনারা দুজনেই চ্যালেঞ্জের কথা ধন্যবাদ বলেন। সবাইকে। আপনারা একটা জিনিস জি। আমার কাছে মনে হয় একটু অ্যাবসেন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক সংস্কারও কিন্তু খুব জরুরি। এবং আমাদের দেশ এই মুহূর্তে, আমি যেহেতু অর্থনৈতিক রিপোর্টিং করেছি, খুবই জি, জি, খারাপ জি। অবস্থা, কিন্তু ভেতরের অবস্থা, বাংলাদেশ ব্যাংকের টাকা নাই, এবং আমাদের রপ্তানির অবস্থা খারাপ, আমাদের রেমিটেন্সের অবস্থা খারাপ সামগ্রিকভাবে। এবং আমাদের অনেকদিন ধরে আমরা ঋণের যে সুদগুলো সেইগুলো কিন্তু ঠিকভাবে দিচ্ছি না। সো টাইম এসে গেছে, এই টাকা আমরা কোত্থেকে পাবো? সবকিছু বিবেচনায় এখানে আমি একটু অর্থনৈতিক বলি, এখানে ব্যাপারটাও কিন্তু হ্যাঁ, এখন অনেক বড় চ্যালেঞ্জ এই 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 সরকারের জায়গাটা সামনে। এই জায়গাটা আমি একটু বলি শারমিন। সেটি হচ্ছে যে যখন মাহাথির মোহাম্মদ প্রথম ক্ষমতায় আসেন, তখন উনি এসে মেগা প্রজেক্ট গুলো প্রথম বাতিল করে দিয়েছিলেন। বিভিন্ন দেশের সাথে ইয়েস, চুক্তি রাইট, ভিত্তিক যে মেগা প্রজেক্ট গুলো রাইট। ছিল, এগুলো কিন্তু উনি জি বাতিল ভাই। করে দিয়েছিলেন। তো আমাদেরও কিন্তু সেই জায়গাটাকে, এই সাহসটা দেখাতে হবে অন্তর্বর্তী সরকারকে, যে আমরা ওই মেগা প্রজেক্ট গুলো, এই যে চীনের সাথে যে 2% সুদে হ্যাঁ, টাকা নেওয়া, একটা হার্ড লোন, এখানে এমনই এই লোন গুলো যে 75% থেকে 70 থেকে 75% পণ্য তাদের নির্দেশ মতো কিনতে হবে, তারা যে বাজারের কথা বলে দেবে সেই বাজার থেকে কিনতে হবে। এই লোনগুলোকে বাতিল করতে হবে, এই মেগা প্রজেক্টের চুক্তি। আমরা যদি মেগা প্রজেক্টের লোনগুলো বাতিল করতে পারি, এই চুক্তিগুলো বাতিল করতে পারি, তাহলে অর্থনৈতিক রিকভারিতে আমরা অন্তত 50 ভাগে এগিয়ে যাবে। আসলে এই মুহূর্তে আমরা সেই ধাক্কাটা সামলাতে পারবো। এই একটা কাজ প্রথমে করতে হবে সরকারকে, সাহসের সাথে। তারপরে ধীরে ধীরে আরগুলো আসুক, যেগুলো সফট লোন আছে সেগুলো তো আমরা মানে ডিফ্রেড করতে পারবো, বা সেগুলোকে আমরা বলতে পারবো যে আমাদের সময় দাও। কিন্তু হার্ড লোন যেগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, যে চীনের সাথে কিছু হার্ড লোন আছে আমাদের 2% সুদে, এই ভারতের জায়গাগুলোকে সাথেও আছে, সাহসের সাথে মোকাবেলা করতে ভারতের হবে। সাথে অনেকগুলো হ্যাঁ, লোন ভারতের নিয়ে সাথেও করা হার্ড আছে। লোন আছে আমাদের কিছু, ঋণ আছে, সেগুলোকে বাতিল করতে হবে। বিশেষ করে আমি মনে করি ভারত যে ট্রানজিট চুক্তিটা করেছে, এইটাকে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে প্রথমে। এই চুক্তিটা অত্যন্ত বেশি ক্ষতিকারক আমাদের জন্য। কারণ আমরা যদি এই চুক্তিটাকে বহাল রাখি, তাহলে 7 সিস্টারের যে ইনসার্জেন্সি আছে, এইটার সাথে বাংলাদেশ কেউ আসলে মোকাবেলার জায়গায় চলে যেতে হবে। এটা একটা ভয়ানক জায়গা হবে। ডক্টর ইউনূস এনডিটিভির সাথে সাক্ষাৎকারে গতকাল বলেছেন, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায়, তাহলে 7 সিস্টার্স অস্থিতিশীল হবে এবং মায়ানমারেও এর প্রভাব পড়বে। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটি কথা। তাহলে রাইট। আমরা কি ভারতের সাথে যে 7 সিস্টার মোকাবেলা করার যে মানে ভারতীয় নীতি, এইটাকে সহযোগিতা করব, যেটা হাসিনা সরকার সহযোগিতা করেছিল? আমরা নিশ্চয়ই করব না। তো আমরা চাইবো ভারতের সাথে এই অন্যায্য চুক্তিগুলো, বা একটি বিশাল জনগোষ্ঠীর বিরুদ্ধে ভারত যেভাবে সামরিক মানে অভিযান চালানোর জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছিল, সেই জায়গা থেকে সরে আসতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আবার আমরা পরে হ্যাঁ, এখানে নিশ্চয়ই আমি বলবো। আমি একটু বলে দিই যে আচ্ছা আচ্ছা, সেলিম জি। ভাই যেটা বলেছেন, এই যে চীন, এই চীন আমার মনে হয় অর্থনৈতিক খাতে আমাদের সবচেয়ে করাপ্ট করেছে এবং ক্ষতি করেছে। এক একটা মেগা প্রজেক্ট ধরেন 10 টাকার প্রজেক্টকে তারা 100 টাকা বানিয়ে আওয়ামী লীগ এবং নিজেদের লোকজনের লুটপাটের সুযোগ করে দিয়েছে। এই টাকাগুলো আমাদের জনগণের কাঁধে এসে ঋণ হিসাবে পড়ছে। এই চীনের এই তথাকথিত এক একটা বড় বড় প্রজেক্ট, এটা পাকিস্তানকেও অর্থনীতি শেষ করে দিয়েছিল, শ্রীলঙ্কার জি, অর্থনীতি জি, শেষ করে দিয়েছিল। এদের এই ফাজলামো, এই চীনের এই যে সস্তা চটুল কথা, যে এখানে আপনার একটা কর্ণফুলী টানেল তৈরি করে দেয়, এটার কোনো প্রয়োজন ছিল না। এই সমস্ত আপনার চিটাগাং থেকে কক্সবাজারের রেল লাইন 1800 কোটি টাকার প্রজেক্টকে 18,000 কোটি টাকায় তারা নিয়ে গিয়েছিল। এই সমস্ত জিনিস আমাদেরকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। চীন আবারও আপনি দেখবেন, এরা আপনি এই যে 31 কি 30শে জুলাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছিল, আমার কাছে আছে, যে পরিস্থিতি জি, নাকি জি, জি। স্বাভাবিক হয়ে গেছে, বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত আসছে। আপনি দেখেন কি ধরনের উল্লুক। এরা নাকি পৃথিবীর দ্বিতীয় পরাশক্তি। এরা পরাশক্তি না, এরা উল্লুক। এবং এরা করে কি, সমস্ত জায়গায় যেখানে রং বদলায়, রং বদলে গিয়ে পা ধরে, এরা আবারও এসে পা ধরবে যে আমাদেরকে আরো কিছু দেন, এই দেন সেই দেন। আমার মনে হবে যে এই সরকার, ডক্টর ইউনূস একজন ঝানু অর্থনীতিবিদ, উনি এগুলো অবশ্য আমার অনেকের থেকে ভালো বোঝেন। এই চীনের এই বিষয়টার দিকে নজর দেওয়া দরকার, যে এরা যেন আর কোনো ফাজলামো করতে আমাদের অর্থনীতি নিয়ে না পারে। এরা আমাদের মানুষকে দুর্নীতিগ্রস্ত করেছে, এই চীনারা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা আবারও কথা বলবো নিশ্চয়ই। সরকার কাজ শুরু করুক, আমরা এর দিকে নজর রাখি, কারণ আমাদের কাজ ওয়াচডগের। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।